ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ। ছাগলকাণ্ডের মতিউরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির মহাসচিব। পাকিস্তানের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের সুখবর বাংলাদেশের। ফ্লাওয়ার ফেস্ট মাতাবেন জেমস, সঙ্গে 7 ব্র্যান্ড। স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজকে সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অধিভুক্ত সরকারি 7 কলেজে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না। এছাড়াও 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাবির অধীনে সরকারি 7 কলেজের নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে। তবে চলমান শিক্ষাবর্ষের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ করবে। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজের বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং ধৈর্য ধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হলো: 1. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজকে সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 2. অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। 3. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29শে ডিসেম্বর 2024 তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সভায় জোর সুপারিশ করা হয়। 4. 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। 5. যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদকে পদত্যাগ করতে 4 ঘন্টার আলটিমেটাম দেন 7 কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে রোববার দিবাগত রাতে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচার সহ 6 দফা দাবিও জানান তারা। সোমবার ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবির বিষয়ে জানানো হয়। দুর্নীতি দমন কমিশনের মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের জামিন নামঞ্জুর করে জেল গেটে 3 দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানিতে রিমান্ড আবেদনের প্রেক্ষিতে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। সকালে মতিউরকে কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর গত 21 জানুয়ারি দুদকের পক্ষ থেকে করা 7 দিনের রিমান্ড আবেদনের উপর শুনানি হয়। দুদকের পক্ষে আইনজীবীরা তাকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালতে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এর আগে রবিবার মতিউর রহমানের স্ত্রী সাবেক উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। ঢাকা মহানগর দায়রা ও সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে 1 দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। গত বছর ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গেল 6 জানুয়ারি 3টি মামলা দায়ের করে দুদক। প্রত্যেক মামলায় মতিউর রহমানকে আসামি করা হয়েছে। 3 মামলার মধ্যে একটিতে আসামি করা হয়েছে মতিউরের স্ত্রী লায়লা কানিজকে। গত 14 জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই দিন অস্ত্র আইনে দায়ের করা মামলায় তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে 18 জানুয়ারি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ইসলামী আন্দোলনে বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোস্তফা রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে ইসলামী আন্দোলনের পুরানপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে সোয়া 12টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে ইসলামী আন্দোলনের পুরান পল্টন কার্যালয়ে প্রবেশ করেন। ইসলামী আন্দোলনে বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে উপস্থিত আছেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। 2023-25 চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও শেষ হয়নি, তবে শেষের আগেই একটা সুখবর পেয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম 7ম স্থান অর্জন করেছে বাংলাদেশ দল। আগের 2 চক্রে 9 দলের মধ্যে 9ম হয়ে চ্যাম্পিয়নশিপে শেষ করেছিল বাংলাদেশ। বাংলাদেশ দলের 7ম স্থান নিশ্চিত হয়েছে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ হওয়ায়। গত 10 দিনে মুলতানে 2টি টেস্ট খেলেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথমটিতে শান মাসুদারা জিতেছেন 127 রানে। আজ শেষ হওয়া দ্বিতীয় টেস্টে ক্রেগ ব্রাফেটারদের জয় 120 রানে। 2 দলের কেউই সিরিজ না জেতায় পয়েন্টের শতাংশ বাংলাদেশের পেছনে পড়ে গেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। বলা যায় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সর্বনাশে পৌষ মাসের দেখা পেয়েছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলোর র্যাঙ্কিং করা হয় পয়েন্টের শতাংশের ভিত্তিতে, অর্থাৎ প্রতিটি দলের মোট ম্যাচের সঙ্গে অর্জিত পয়েন্ট ভাগ করা হয়। প্রতিটি জয়ের জন্য বরাদ্দ 12 পয়েন্ট, ড্র করলেও 6 পয়েন্ট। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ তাদের চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রের সব ম্যাচ শেষ করেছিল। 12 ম্যাচে নাজমুল হোসেনদের শতকরা পয়েন্ট 31.25। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে শীর্ষ 7-এ থাকতে হলে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের সিরিজে 2 দলের কারো 12 পয়েন্টের বেশি না পাওয়ায় নিশ্চিত হতে হতো। মুলতানের 2 টেস্ট 2 দল জেতায় শেষ পর্যন্ত তাই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ শতকরা 28.21 পয়েন্ট নিয়ে 8-এ, পাকিস্তান শতকরা 27.98 পয়েন্ট নিয়ে তলান্বিতে থেকে এবারে চক্র শেষ করলো। আবারও মঞ্চ মাতাতে প্রস্তুত কণ্ঠশিল্পী জেমস। এই রক স্টার এবার পারফর্ম করবেন চট্টগ্রামে আয়োজিত ফ্লাওয়ার ফেস্ট এর গালা নাইট কনসার্টে। 6 ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন চট্টগ্রামে আয়োজনে নগর বাউলের পাশাপাশি পারফর্ম করবে এ সময়ের আলোচিত আরও 7টি ব্যান্ড। তালিকায় রয়েছে আর্টসেল, শিরোনামহীন, লালন, অ্যাভয়েড, রাফা, উম্মাদ ও তীরনান্দাজ। আয়োজকরা জানান, চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ফ্লাওয়ার ফেস্টের আয়োজন করা হয়েছে। এই ফুল উৎসবে সমাপনী দিনে অনুষ্ঠিত হবে গালা নাইট কনসার্ট। সব শ্রেণীর দর্শকের জন্য কনসার্ট উন্মুক্ত থাকবে। এদিন বিকেলে দর্শকের জন্য স্টেডিয়ামে গেট খুলে দেওয়া হবে। সন্ধ্যা 6:30 থেকে শুরু হবে ব্যান্ডগুলোর পরিবেশনা। 7টি ব্যান্ডের পরিবেশনা শেষে শো স্টপার হিসেবে ব্যান্ড নগর বাউল সদস্যদের সঙ্গে মঞ্চে উঠবেন দেশসেরা রক স্টার জেমস।